এই লোকগুলোকে জানোয়ারের মতো পেটানো হচ্ছে। একদিন বা দুদিন নয়, পুলিশের এই রিমান্ড চলতে থাকে 10 দিন যাবৎ। দাঁত ভেঙে দিয়ে, চামড়া ফেলে কিংবা উল্টো ঝুলিয়ে রেখে এমনভাবে তাদের নির্যাতন চলে যা কল্পনাও করা যায় না। কিন্তু তথাকথিত রিমান্ডের নামে কেন তাদেরকে এভাবে পেটানো হচ্ছে জানতে চাও? তাহলে এই সত্য ঘটনা শুরু করি 3 বন্ধুকে দিয়ে, পান্ডি, মুরগান আর কুমার। পান্ডে একজন সাধারণ ছেলে, তামিলনাড়ু থেকে অন্ধ্রপ্রদেশে এসেছে কাজের খোঁজে। পরিবারকে কিছু টাকা পাঠাবে, সংসারটা আরেকটু সহজ করবে, এগুলোই তার উদ্দেশ্য। সে একটা দোকানে কাজ করে, প্রচন্ড সৎ আর পরিশ্রমী। প্রতিদিন ভোরবেলায় মালিকের বাসা থেকে চাবি নিয়ে সে দোকানে যায় আর সারা দিন কাজ করে রাতে আবারও পার্কে ফিরে আসে। তার ভেতরে একটা সরলতা আছে, সে মানুষকে খুব সহজেই বিশ্বাস করে ফেলে। কিন্তু এই স্বভাবটাই তাকে বারবারই ফেলে দেয় বিপদে, কেননা এই দুনিয়াতে সহজ মানুষের জায়গাটা খুবই কম। মুরগান হচ্ছে পান্ডির সবচেয়ে বেস্ট ফ্রেন্ড। মুরগান প্রচন্ড রাগী, কিন্তু ভিতর থেকে খুবই বিশ্বস্ত। সে চায় এখান থেকে টাকা বানিয়ে বাড়ি ফিরতে আর সুন্দরভাবে স্বাভাবিক জীবন পার করতে। মুরগান ভেতরে ভেতরে জানে যে এই শহরে তারা বাইরের মানুষ, তাই সব সময় সে একটু সাবধান থাকার চেষ্টা করে। কুমার হচ্ছে শান্ত স্বভাবের, বেশি একটা কথা বলে না। তো এই 3 জন মিলে 1 বছর ধরে ভালো কাজ করার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু টাকার অভাবে তাদের থাকার জায়গাও নেই। তাই প্রতি রাতে তারা গান্ধী পার্কে নাইট গার্ডকে কিছু টাকা দিয়ে পার্কে ঘুমায় আর ভোর হওয়ার আগে সবার চোখ ফাঁকি দিয়ে সরে পড়ে। দেখো, এই 3 জনের কাছে কিন্তু বড় কোনো স্বপ্ন নেই কোনো উচ্চাকাঙ্ক্ষা, শুধু তারা বেঁচে থাকতে চায় আর পরিবারকে একটু সাহায্য করতে চায়। কিন্তু এই সরল চাওয়াটুকুই তাদের জীবনে এমন কাল নিয়ে আসবে যা তুমি ভাবতেও পারবে না। একদিন সকালে পান্ডে তার দোকান খুলে বসেছে। রাস্তায় এখনো বেশি মানুষ নেই, হালকা বাতাস বইছে আর দিনটা শুরু হচ্ছে একদম স্বাভাবিকভাবে। ঠিক তখনই কয়েকজন লোক দোকানের সামনে এসে হাজির হয়। তারা পান্ডের কাছ থেকে সিগারেট কিনতে চায়। এই সময় পান্ডে খেয়াল করে যে এই লোকগুলো তামিল ভাষায় কথা বলছে। এখন নিজের দেশের মানুষের কথা শুনে সে তো প্রচন্ড খুশি হয়ে যায়। তাই সে আগ বাড়িয়ে তাদেরকে জানাতে চায় যে আরে আমিও তো তামিলিয়ান। কিন্তু একটু পরে সে দেখতে পায় ওই লোকগুলোর কোমরে পিস্তল গোজা। এই দৃশ্য দেখে পান্ডের বুকের ভিতরটা যেন একদম নড়ে ওঠে। তার ওই হাসি মুখ চেহারাটা সাথে সাথে মিলিয়ে যায়। ওই সময় একজন তার কাছে একটা ঠিকানা জানতে চায় আর পান্ডে মাথা নাড়িয়ে বলে যে সে কিছুই জানে না। তখন লোকগুলো চলে গেলে পান্ডে একটা লম্বা শ্বাস নেয়, যেন সে একটা মহা বিপদ থেকে রক্ষা পেয়েছে। কিন্তু বিপদ আসলে তখন থেকে শুরু হয়েছিল, যেটা পান্ডে ঘুণাক্ষরেও টের পায়নি। এদিকে লোকগুলো চলে যাওয়ার পরে এক মানুষ এসে পান্ডের শার্টের কলার ধরে দোকান থেকে বের করে নিতে চায়। পান্ডে বাধা দেওয়ার প্রচন্ড চেষ্টা করে, কিন্তু ওই লোকের শক্ত হাত ছাড়ার কোনো লক্ষণই নেই। ঠিক তখনই বাইরে দাঁড়ানো একটা অটো থেকে মুরগান চিৎকার করে বলে ওঠে, পান্ডি, ওরা পুলিশ, ওরা আমাদের সবাইকে থানায় নিয়ে যাচ্ছে। এই কথা শুনে তো পান্ডি বুঝতেই পারে না যে কেন তাদেরকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। কোনো ওয়ারেন্ট নেই, কোনো কারণ নেই, এই সব কিছু ছাড়া কেন তাদেরকে ধরাই বা হবে। তো থানায় পৌঁছানোর পর তাদের একটা লাইনে দাঁড় করানো হয়। ঘরের ভিতরে পুরাতন সিমেন্টের গন্ধ, কোনায় একটা হলুদ বাল্ব জ্বলছে। এখানে কারোর কোনো প্রশ্ন নেই কোনো ব্যাখ্যা, শুধু 3টা মানুষ লাইনে দাঁড়িয়ে একে অপরের দিকে তাকাচ্ছে আর বোঝার চেষ্টা করছে যে কি হতে চলেছে। তারপর 2 জন পুলিশ বেতের লাঠি নিয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে আসে। পান্ডির বুকটা তখন ধড়াস করে ওঠে, কিন্তু এখন তাদের হাতে আর কিছুই করার নেই। শুরু হয় মার, কোনো কথা নেই, কোনো জিজ্ঞাসাবাদ নেই, শুধু মার। লাঠির প্রতিটা বাড়ির শব্দ থানার দেওয়ালে ধাক্কা খেয়ে ফেরত আসে আর 3টা মানুষের গলার চিৎকার সেই শব্দের সাথে মিশে একটা ভয়ঙ্কর নরকের পরিবেশ তৈরি করেছে। পান্ডে চিৎকার করে বলছে যে কেন তাকে মারা হচ্ছে। মুরগান বলে আমি কিছু করিনি, কিন্তু পুলিশের কানে কোনো কথা ঢোকে না। কুমার তো এক পর্যায়ে সহ্য করতে না পেরে পালাতে চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে এক পুলিশ ভারী একটা বালতি দিয়ে তার মাথায় আঘাত করে বসে আর একটা বিকট শব্দে কুমার মাটিতে লুটিয়ে পড়ে। তার শরীর আর নড়াচড়া করছে না। পান্ডি আর মুরগান ভাবতে থাকে তাদের বন্ধু জি মারা গেছে। তারা হামাগুড়ি দিয়ে কুমারের কাছে গিয়ে তাকে ডাক দিয়ে তার পাশে কান্না করতে থাকে, কিন্তু পুলিশ সেই কান্নার মাঝেও তাদেরকে মারতে থাকে আর তাদের মুখে একটাই কথা, তোরা এখানে বাঁচার জন্য ভং করছিস। একবার চিন্তা করো, 3টা মানুষ যারা শুধু কাজে এসেছিল, কিন্তু এখন তারা থানার মেঝেতে পড়ে ছটফট করছে, এমনকি তাদের কান্না করারও কোনো অধিকার নেই।
এভাবে অনেকক্ষণ পর বোঝা যায় যে না, কুমার এখনো বেঁচে আছে। পান্ডিয়ার মুরগান কোনো মতে তাকে সিঁড়ি দিয়ে টেনে আড়াল করে, এরপর তার মাথায় হাত রেখে তাকে শান্ত করতে চায়। ভেতরে যখন এমন নৃশংসতা চলছে তখন থানার বাইরের জীবন চলছে খুবই স্বাভাবিকভাবে। মানুষ বাজার করছে, বাচ্চারা স্কুলে যাচ্ছে, কিন্তু এই দেওয়ালের ভিতরে 3টা মানুষের জীবন থমকে গেছে যা কেউই জানে না। সকাল হওয়ার পরেই থানায় চলে আসে এই থানার ইন্সপেক্টর। তার কপালে তিলক, হাতে প্রসাদ, ঠিক যেন তীর্থযাত্রা থেকে সবে ফিরে এসেছে। এছাড়া তার মুখ দেখে মনে হচ্ছে যে পৃথিবীটা কত সুন্দর। সেই হাসি মাখা মুখে সে সবাইকে প্রসাদ দিচ্ছে। আর ঠিক তখনই সিঁড়ি বেয়ে উপরে উঠতে গিয়ে মুরগানের দিকে তাকিয়ে সে একটু হেসে দেয়। তারপরে সেও তাদেরকে প্রসাদ খেতে দেয়। এখন মুরগান এই হাসিটা দেখে একটু আশার আলো দেখে। সেভাবে না, এই ইন্সপেক্টর হয়তো সৎ, তাই এখন যদি তার কাছে সত্যটা বলা যায় তাহলে সে হয়তো ছেড়ে দেবে। যার ফলে ভয়ে ভয়ে কণ্ঠস্বর কাঁপিয়ে সে বলে, স্যার, আমাদের কোনো কারণ ছাড়া না অনেক মারা হয়েছে। কিন্তু ইন্সপেক্টর তার মুখের হাসি না মুছেই বাকি পুলিশদের নির্দেশ দেয় তাদের জামা কাপড় খুলে ভালো করে আপ্যায়ন করতে। জাস্ট একবার চিন্তা করো, যাদের কাছে সে নিরাপদ ভাবছিল সে এদের চেয়েও জানোয়ার। মুরগান বুঝতে পেরে যায় যে এই জায়গায় কোনো সৎ মানুষ নেই, কিংবা সত্য বলার এখানে কোনো মানেই হয় না। এরপর তাদেরকে আবারও মারা হয়। মারতে মারতে আধমরা করে লকআপে ভরে রাখা হয়। লকআপের ভেতরে ঢুকতেই তাদের বদ্ধ গন্ধ নাকে আসে। এই রুমে আলো নেই বললেই চলে। মেঝেতে রয়েছে পুরাতন সব দাগ। দেওয়ালে কে যেন নখ দিয়ে কিছু একটা লিখে রেখেছে। এই লকআপে আরো অনেকজন বন্দী ছিল, তারাও তামিলিয়ান। তাদের শরীরেও দেখা যায় প্রচন্ড মারের দাগ। এবার সেখান থেকেই তারা জানতে পারে যে পুলিশ আসলে এলাকায় হওয়া একটা ডাকাতির কেস সমাধান করতে পারছে না, যার ফলে উপর মহল থেকে প্রচন্ড চাপ আসছে। আর এর সহজ সমাধান হিসেবে তারা যাকেই পাওয়া গেছে তাকেই আসামি বানিয়ে দিচ্ছে। এখন যেহেতু এই মুহূর্তে তামিলনাড়ু থেকে আসা মানুষগুলো সবচেয়ে সহজ শিকার এবং তাদের যেহেতু শহরে কেউই নেই, তাই পুলিশ তাদেরকে ধরে নিয়ে আসছে যাতে তাদের পক্ষে কেউ দাঁড়াতেও না পারে। এই পুরো কাহিনী জেনে মুরগান পান্ডেকে জিজ্ঞেস করে যে সে কি কোনো ঝামেলা জড়িয়েছিল কিনা। পান্ডে তখন একটা ঘটনার কথা বলে। তার দোকানের কাছে শান্তি নামের একটা মেয়ে কাজ করত। সে প্রতিদিন দোকানের সামনে দিয়ে যেত আর কখনো বা কখনো পান্ডের দিকে তাকাতো। পান্ডেও তাকে এক মুহূর্তে পছন্দ করে ফেলে, কিন্তু সাহস করে সে কোনো কিছু সেদিন বলতে পারেনি। একদিন রাতে মেয়েটি দোকানে আসে ফোন করতে। পান্ডে ফোন ঠিক করতে গিয়ে তার হাতে হাত লেগে যায় আর মেয়েটা তখন রাগ করে ফেরে। পরে পান্ডে সরি বলতে গিয়ে দেখে মেয়েটা কাঁদছে। এবার কারণ জিজ্ঞেস করতেই সে বলে যে সে যেই বাড়িতে কাজ করে সে বাড়ির মালিক তাকে বাইরে যেতে দেয় না। এছাড়াও তার দিকে তার লোলুপ দৃষ্টি। এসব শুনে পান্ডে তখন তাকে সাহায্যের আশ্বাস দেয়। আর এছাড়াও সে জানায় যে যদি তার কখনো কোনো সমস্যা হয় তাহলে গান্ধী পার্কে গেলেই তাকে সে খুঁজে পাবে। এখন সে যখন এই কথাগুলো বলছিল তখন সে প্রচন্ড চিৎকার করে মেয়েটাকে শোনাচ্ছিল যাতে দূর থেকে সে সবকিছু শুনতে পারে। কিন্তু তখনই মুরগান বলে ওঠে যে রাতে চিৎকার করে পার্কে কথা বললি কেন? আফজাল সেদিনও ওয়ার্নিং দিয়েছিল যে এই মেয়েটার মালিক পুলিশে চাকরি করে। কিন্তু লকআপে তখন আফজালকেও দেখা যায়। আসলে সেও ধরা পড়েছে আর প্রচন্ড মার খেয়েছে। সে জানায় যে সে সিনেমা হল থেকে বের হচ্ছিল। তখন পুলিশ জিজ্ঞেস করলো যে কোথায় ছিলে, আর তামিলনাড়ু থেকে সে এসেছে শুনেই তাকে ধরে নিয়ে এসেছে। তখন মুরগান বুঝতে পারে যে আসলে এটা মেয়ের কারণে নয়, তারা তামিলিয়ান বলে এখানে, আর পুলিশ যাকেই পাচ্ছে তাকেই ধরছে। যাক, এভাবেই সেই দিনটা পার হয়। আর পরের দিন ভোরে ওয়াশরুমে যাওয়ার সময় ঘটে একটা অপ্রত্যাশিত ঘটনা। এক মহিলা পুলিশ ওয়াশরুমে এসে ফ্রেশ হওয়ার পর চলে যাওয়ার সময় তার ফোনটা সেখানেই রেখে যায়। পান্ডে ভাবে যে সে হয়তো ভুল করছে, তাই সে ওই পুলিশকে ডাক দেয়। তবে ওই মহিলা পুলিশ পিছনে একবার ফিরে তাকিয়ে নেয়। এরপর যখন সে নিশ্চিত হয় আশেপাশে কেউ নেই তখন সে বলে, আমি এই 2 দিন ধরে সব দেখছি, এই নাও আমার ফোন, কাউকে কল করে যদি সাহায্য পাওয়ার আশ্বাস থাকে তাহলে কল দাও। ব্যাস এতটুকু বলেই সে চলে যায়। পান্ডে এই উপকারের কথা শুনে একদম থ হয়ে যায়। তারপর সে চারিদিকে এক মুহূর্ত দেখে নেয় যে পুলিশ আসছে কিনা। এরপরে পান্ডে বাথরুমের সিটের আড়ালে বসে তার দোকানের মালিককে কল করে সব বলে। সে প্রতিটা ডিটেলস তাকে খুঁটিয়ে খুঁটিয়ে জানায়, কেননা একবার এই সুযোগ নষ্ট হয়ে গেলে তারা আর বেরি হতে পারবে না। ঠিক এর পরের দিনই দোকানের মালিক থানায় আসে। সে পান্ডের সাথে কথা বলে বোঝে যে ছেলেগুলো সত্যি নির্দোষ, কিন্তু পুলিশ তাকে জানায় তারা নাকি 1 কোটি টাকা ডাকাতি করেছে।
দোকান মালিক অবাক হয়ে জানায় যে পান্ডের দ্বারা এই কাজ কখনো সম্ভবই না, কেননা তারা 1000 টাকা পেলেই খুশিতে আত্মহারা হয়ে যায়। তবে পুলিশ তার কথা কোনো কানে নেয় না। তখন সে বুঝতে পারে যে আসলে এটা কোনো যুক্তির জায়গা না। তাই সে পান্ডেকে বলে যে দোষ স্বীকার করে নিতে, নাহলে পুলিশ তাদেরকে আসলে কোনোভাবেই ছাড়বে না। এসব কথা শুনেও পান্ডে রাজি হয় না। সে বলে মিথ্যা অপরাধ স্বীকার করলে বাড়িতে গিয়ে মুখ দেখাতে পারবো না, পরিবারের কাছে আমার মাথা সারা জীবনের জন্য হেট হয়ে যাবে। কিন্তু দোকান মালিক চলে যাওয়ার পর এক পুলিশ অফিসার তাদের খাবার এনে দেয়। এরপর সে বলে যে দোষ স্বীকার কর, কেসটা ছোট, তোদেরকে জেলে থাকতে হবে না। এছাড়াও সে চুরি যাওয়া টাকাটা উদ্ধার হয়ে গেছে, তোদেরকে খুব তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হবে। ঠিক এই কথাগুলো শুনে পান্ডে এবার কিছুটা থামে। সে ভাবে যে পুলিশ মারছে কিন্তু খাবারও দিচ্ছে, এর মানে এই পুলিশ তাদের মেরে ফেলতে চায় না, তারা চায় শুধু একটা স্বীকারোক্তি। তার মানে যদি তারা এখন না খেয়ে থাকে আর মরার মতন করে থাকে তাহলে পুলিশ তাদের এমনি ছেড়ে দেবে। এই যুক্তিতে তারা এবার খাওয়া বন্ধ করে দেয়, কারণ এইটাই তাদের কাছে এখন একমাত্র অস্ত্র। এভাবেই কয়েকদিন পেরিয়ে যায়। পান্ডেদের ঠোঁট শুকিয়ে ফেটে গেছে, চোখের নিচে কালো কালি জমেছে, শরীরে তাদের যা শক্তি ছিল সবই শেষ হয়ে আসে। কিন্তু এখনো পর্যন্ত কেউ তাদের মুখ খোলেনি। রাতে পুলিশ পান্ডের মাথায় কালো কাপড় পেঁচিয়ে বাইরে নিয়ে আসে, আর এখানে পুলিশ জানায় না খেয়ে থাকলেও তোদেরকে ছাড়ছি না, যতদিন তোরা অপরাধ স্বীকার না করবি ততদিন এই টর্চার চলতে থাকবে। কিন্তু তারপরেও পান্ডের মুখে একটা কথাও নেই, সে শুধু শ্বাস নেওয়ার চেষ্টা করছে আর মনে মনে নিজেকে বলছে যে এই মুহূর্তের পরেও একটা সকাল আসবে, কেননা একবার স্বীকারোক্তি করে ফেললে শুধু পান্ডে নয় তাদের পুরো দলটাই শেষ হয়ে যাবে। এদিকে উপর মহল থেকে ইন্সপেক্টরের প্রচুর চাপ এই কেস সমাধান করতে, তাই ইন্সপেক্টর বাকিদের বলে দেয় যে এদের না খাওয়ানো হলে মারা যেতে পারে, তাই যত তাড়াতাড়ি সম্ভব এদেরকে খাইয়ে কথা স্বীকার করে নাও। এখন তাদেরকে তো জোর করে খাওয়ানো যাবে না, তাই এবার পুলিশ একটা নতুন ফোন দিয়ে আটে। এক ইন্সপেক্টর গিয়ে তাদেরকে বলে যে 3 দিন তো না খেয়ে আছো, আবার ডাকাতির কথাও স্বীকার করছো না, তাই এবার তোমাদেরকে ছেড়ে দিচ্ছি, যাও পাশের হোটেল থেকে 2000 টাকা নিয়ে একটা সাইন করে দিয়ে চলে যাও, তোমরা আজ থেকে মুক্ত। এই কথাগুলো শুনে তাদের যেন আকাশের চাঁদ হাতে পাওয়ার মতন হয়ে যায়। তারা তার কথা পুরো বিশ্বাস করে নেয়। এরপর তারা যখন বাইরে বেরিয়ে আসছিল তখন বিল্ডিং এর উপর ইন্সপেক্টরকে দাঁড়িয়ে থাকতে দেখে পান্ডের মনে হয় সে লোকটাকে যতটা খারাপ ভেবেছিল ততটা খারাপও না। মানে চিন্তা করো, এত মার খাওয়ার পরও তাদের মনের মায়া কখনোই যায় না। এভাবে হোটেলে গিয়ে তারা এই প্রথমবার পেট পুরে খাবার খায়। মুরগান হাসতে হাসতে বলে যে তার সামনের দুটো দাঁত না থাকায় মাংস ঠিক একটা চিবোতে পারছে না। এই মায়া ভরা হাসিটা দেখে বুকের ভিতরে কেমন যেন একটা ফিল হচ্ছে, কারণ এই লোকগুলো এত কষ্টের পরেও একে অপরের জন্য হাসতে পারছে, যেটা সাধারণত কেউই পারে না। যাই হোক, তারা খাবার দাওয়া শেষে আবারও থানায় আসে ফাইনাল সাইন করার জন্য। কিন্তু ঠিক সেই সময় থানায় পা দেওয়ার সাথে সাথেই তাদেরকে আবারও আটক করা হয়। এই দৃশ্য দেখে পান্ডের বুকের ভিতরটা যেন হাহাকার করে ওঠে। তখন ইন্সপেক্টর জানায় যে 3 দিন না খেয়েছিলি বিধায় তোদেরকে সিস্টেমে খাইয়ে নিলাম, এবার তোদেরকে আচ্ছা মতো কেলিয়ে তোদের মুখ থেকে সব স্বীকার করে নেব। মুহূর্তের মধ্যেই তাদের 3 জনের দুনিয়া যেন পুরোই উল্টে যায়। এরপর শুরু হয় আর এক ধাপ নির্যাতন। পুলিশরা তালগাছের পাতা কেটে মোটা লাঠি দিয়ে তাদের বেধড়ক পেটাতে থাকে। লাঠির শব্দে পুরো ঘর যেন ভরে যাচ্ছে, আর সেই শব্দের মাঝে পান্ডের মাথার ভেতরটা ফাঁকা হয়ে যায়। এরপর ইন্সপেক্টর পান্ডেকে সামনে ডেকে বলে যে এই লাঠি দিয়ে মারবো, একটুও নড়লে বা শব্দ করলে বাকি সবাইকে একসাথে পেটাবো। পান্ডে ভয়ে দাঁড়িয়ে থাকে, আর পেছন থেকে ইন্সপেক্টর দাঁড়িয়ে পুরো শক্তি দিয়ে একটা বাড়ি দেয়। এত জোরে বাড়ি মারার কারণে পান্ডে পুরো বাঁকা হয়ে মাটিতে কুঁকড়ে যায়। এর সাথে সাথে বাকিদের উপরও শুরু হয় অমানবিক নির্যাতন। থানার মেঝে জুড়ে শুধু চিৎকার আর লাঠির শব্দ। লাঠি দিয়ে মারতে মারতে ইন্সপেক্টরের হাত পর্যন্ত ক্লান্ত হয়ে যায়, আর একটা সময় লাঠিটাও মাঝখান থেকে ভেঙে দুভাগ হয়ে পড়ে। কিন্তু তবুও পান্ডেরা তাদের মুখ খোলে না। তাদের একই জবান, আমরা কখনো মিথ্যা বলতে পারবো না, কারণ মিথ্যা বললে বাড়ির কাউকে মুখ দেখানো সম্ভব না। জাস্ট চিন্তা করো, শুধুমাত্র আত্মসম্মানের জন্য তারা এত পরিমাণ কষ্ট সহ্য করছে। ঠিক এই অবস্থাতেই দোকানের মালিক আবারও আসে। এবার সে নিয়ে এসেছে একজন উকিল। পুলিশ তখন তাকে বুঝিয়ে জানায় যে পুলিশের আসলে এখানে কিছু করার নেই, উপর মহল থেকে চাপ এসেছে, যে করে হোক আসামিকে ধরতে হবে। তাই যেহেতু সব জিনিসপত্র উদ্ধারও হয়ে গেছে এবং মিডিয়াও জেনে গেছে যে আসামি ধরা পড়েছে, তাই যেন তারা এটা স্বীকার করে নেয়। কিন্তু যদি তারা স্বীকার না করে তাহলে পুলিশ হয়তো আরো বড় কোনো কেস দিয়ে তাদেরকে আজীবনের জন্য
জেলে পুরে রাখবে। এই সব কথাবার্তা শুনে পান্ডে জিজ্ঞেস করে কি সত্যি তারা 3 মাস পর ছাড়া পাবে। উকিল জানায় হ্যাঁ, যদি তারা সব স্বীকার করে নেয় তাহলে 3 মাস পরে তাদের ছুটি। এই কথা শুনে পান্ডে সাথে সাথে রাজি হয়ে যায়। পরের দিন সকালে তাদের সেই বাড়িতে নিয়ে যাওয়া হয় যেখানে ডাকাতি হয়েছিল। এবার পুলিশের শেখানো কথা অনুযায়ী একজন বলতে থাকে কিভাবে তারা দেওয়াল টপকে জানলা দিয়ে ঢুকে এই বাড়িতে চুরি করেছিল। তবে পান্ডের এখানে কথা বলতে গিয়ে তার গলা কাঁপতে থাকে, কেননা সে জানে যে সে মিথ্যা বলছে, আর এই মিথ্যা না বলার জন্য সে কতটা মারই না খেলো। কিন্তু এই মুহূর্তে তাকে বেঁচে থাকতে হলে এই মিথ্যা ছাড়া আর কোনো উপায় নেই। পুলিশ ইতিমধ্যে তাদের সবকিছু ভিডিও করে রাখে। তারপর তাদের কোর্টে নিয়ে যাওয়া হয়। কোর্টে আসলে জজ জিজ্ঞেস করে যে সত্যি তারা এই ডাকাতি করেছে কিনা। ঠিক সেই মুহূর্তে পান্ডি আর নিজেকে সহ্য করতে না পেরে নিজের জামা খুলে দেখায় এবং বলে যে পুলিশ তাদেরকে বেদম পিটিয়ে এই জবানবন্দি নিয়েছে। আসলে তারা সবাই একদমই নির্দোষ, কিন্তু এখানে মেন সমস্যা হলো তারা তামিল ভাষায় সবগুলো কথা বলেছিল যেগুলো জাজ কিছুই বুঝতে পারেনি। তাই তার কথা বোঝানোর জন্য এবার একজন লোককে নিয়ে আসা হয়। এই লোকটার নাম মুথাবেল। মুথাবেল সেই পুলিশ অফিসার যে সেদিন পান্ডের দোকানে সিগারেট কিনতে এসেছিল আর যার কোমরে সে পিস্তল দেখে ভয় পেয়েছিল। এখন মুথাবেলের ব্যাপারে তোমাকে একটু বলে রাখি, সে একজন পুলিশ অফিসার, কিন্তু এই মুভিতে সে সবচেয়ে জটিল চরিত্র। বাইরে থেকে দেখলে মনে হয় সে তুলনামূলকভাবে বেশ ভালো মানুষ, কারণ সে পান্ডেদের মুক্তি করতে সাহায্য করছে, কিন্তু সে নিজেও এই ব্যবস্থারই একটা অংশ। মুথাবেল রাজনৈতিক চাপে কাজ করছে, নিজের সাথে মানুষের ব্যবহার করছে। সে ভালো আর খারাপের মাঝামাঝি একটা ধূসর জায়গায় দাঁড়িয়ে আছে, আর সেই জায়গাটা দিন দিন আরো ছোট হয়ে আসছে। এরপর আমরা দেখতে পারি মুথাবেল পান্ডিদের কথার অনুবাদ করে জাজকে বোঝায়। জাজ তখন ইন্সপেক্টরকে সতর্ক করে দিয়ে পান্ডেদের কেস থেকে মুক্তি করে দেয়। ফাইনালি মুক্ত হয়ে বাইরে বের হতে দোকানের মালিক কিছু টাকা দিয়ে বলে যে এখনই এই এলাকা ছেড়ে চলে যা, নাহলে আরো বেশি ঝামেলা হবে। ঠিক সেই মুহূর্তে মুথাবেল এসে তাদের কাছে একটা সাহায্য চায়। সে বলে সে কাবির নামের একজন লোককে খুঁজছে, আর এই কাবির একটা রাজনৈতিক দলের কালো টাকার হিসেব রাখে, কিন্তু তার উপর মহল থেকে চাপ এসেছে যে কাবিরকে কোর্টে না নিয়ে গিয়ে তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে। তাই মুথাবেল বলে যে তোমরা কাবিরকে ধরার জন্য আমাকে সাহায্য করবে। এই কথা শুনে তারা সবাই রাজি হয়ে যায়, কেননা মুথাবেল ইতিমধ্যে তাদের জীবন বাঁচিয়ে দিয়েছে, তাই এতটুকু উপকার তারা তো করতেই পারে। তাই তাদের সবার সহযোগিতায় কাবিরকে কোর্টে তোলার আগে তাকে অ্যারেস্ট করে তামিলনাড়ুর দিকে নিয়ে যাওয়া হয়। এখন তামিলনাড়ু যাওয়ার পথে কবিরের বাসা পড়ে, তাই তাকে সেখানে নামিয়ে দেওয়া হয়। কবির সবাইকে জড়িয়ে ধরে বিদায় নেয়, আর বাকিরা চলে যায় তামিলনাড়ু থানায়। এখানে আসলে মুথাবেল এবার তাদেরকে চলে যেতে বলে, কিন্তু এক অফিসার জানায় যে কালকে এসপি আসবে এই থানায়, তাই তাদেরকে দিয়ে যদি এই থানাটা পরিষ্কার করিয়ে নেওয়া যেত তাহলে অনেক ভালো হতো। এই কথাটা শুনে মুথাবেলও তাদেরকে একটু এই উপকারটাও করে দিতে বলে। এখন যেহেতু ছোট্ট একটা কাজ, তাই তারা আর কিছু চিন্তা না করেই কাজে নেমে পড়ে। তবে এখানে পান্ডের মনে কেমন যেন একটা সন্দেহ জেগে ওঠে, কেন সে চাইছিল যত দ্রুত সম্ভব এই এলাকা ছেড়ে চলে যেতে, কিন্তু একের পর এক ঝামেলা তাদের যেন পিছুই ছাড়ছে না। অন্যদিকে কাবিরকে আলাদা রুমে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। কাবির প্রথমে কিছুই স্বীকার করে না। সারা রাত তাকে প্রচন্ড মারার পরেও মুথাবেল তার মুখ খুলতে পারেনি। এভাবেই রাত পার হয়ে গেলে পরের দিন সকালেও আবারও তার উপরে রিমান্ড চালানো হয়। তার চিৎকারে পুরো থানা যেন কেঁপে উঠতে থাকে। পান্ডে সেই চিৎকার শুনে নিজের গায়ে একটা কাঁপুনি অনুভব করে, কেননা মাত্র কয়েকদিন আগেও সে এইরকম অবস্থায় পড়েছিল। একটা মানুষ কতটা কষ্ট পেলে এমন চিৎকার করে কাঁদতে পারে সেটা পান্ডে ভালো করেই জানে। তাই পান্ডের এবার কাবিরকে দেখে মায়া হয়, সেও তাকে হেল্প করতে চায়, আর সেভাবেই সে তার নিজের কাছে থাকা ফোনটা তার কাছে দিয়ে আসে কোনো হেল্প করার উদ্দেশ্যে। কাবির ফোনটা পেয়ে সাথে সাথে ফোন করে তার রাজনৈতিক দলের মেম্বারকে, কিন্তু ওপাশ থেকে উত্তর আসে যে তার রাজনৈতিক দল ডিস্ট্রিক্ট কমিশনারকে 30 লাখ টাকা দিয়েছে তাকে শেষ করার জন্য। তখন কাবির বুঝতে পারে যে সে একদমই ফেসে গেছে। এবার তার বেঁচে থাকার আর কোনো পথই নেই, কেননা নিজের মানুষই তাদের গোপন কর্ম ঢাকার জন্য এই কাজ করছে। তাই কবির সিদ্ধান্ত নেয় সে সব কিছু পুলিশকে বলে দিয়ে নিজে মুক্ত হয়ে যাবে। তবে ঠিক তখনই আর একজন পুলিশ অফিসার এসে কাবিরকে আলাদা রুমে নিয়ে গিয়ে প্রচন্ড মার শুরু করে। এই অফিসার কাবিরের রাজনৈতিক দলের পক্ষ হয়ে কাজ করছে, তাই সে চায় না কাবির মুথাবেলকে সবকিছু বলে দিক। এভাবেই তার উপরে চালানো হয় প্রচন্ড মার। এই সব কাহিনী দেখে থানার বাইরে পান্ডেরা ভয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকে। পান্ডে মুরগানকে বলে যে এখান থেকে যে করেই হোক বের হতে হবে,
কিন্তু যখন তারা চলে যাওয়ার কথা বলতে থাকে তখন পুলিশ জানায় সব পরিষ্কার হয়নি, তাই এখনো তারা যেতে পারবে না। তার মানে তারাও এখানে প্রচন্ড বাজেভাবে আবারও ফেসে যায়। রাতে মুত্তাবেল থানায় এসে দেখে যে কাবিরকে আহত অবস্থায় ঝুলিয়ে রাখা হয়েছে। এই দৃশ্য দেখে সে রাগে চিৎকার করে বলে যে কাবির তার হেফাজতে, তার অনুমতি ছাড়া তাকে কে মেরেছে। সে তৎক্ষণাৎ তাকে হসপিটালে নিয়ে যেতে চায়, কারণ কাবির তখনও বেঁচে আছে। কিন্তু ডিস্ট্রিক্ট কমিশনার ফোন করে বলে যে তাকে হসপিটালে নেওয়া যাবে না। কিন্তু মুত্তাবেল এবার সবই বুঝে যায় যে এই কাজ করেছে সেই ডিস্ট্রিক্ট কমিশনার, তাই সে বলে চাকরি গেলে যাক, তারপরেও আমি তাকে বাঁচাবই। কিন্তু তখনই পাশ থেকে একজন পুলিশ ধীর গলায় বলতে থাকে যে স্যার, কাবির ইতিমধ্যে মারা গেছে। এই শব্দটা শুনে থানার ভিতরে একটা অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে। মুত্তাবেল তখন আর কোনো কথা বলতে পারে না, কেননা সে জানে সে নিজে কাবিরকে গ্রেফতার করে এনেছিল, আর কাবিরের এই অবস্থার জন্য এখন সেই দায়ী। এই এক মুহূর্ত থেকে মুত্তাবেলের জীবনও আর আগের মতো থাকে না, কেননা সেও এই সিস্টেমের মধ্যে ফেসে যায়। তখন ডিস্ট্রিক্ট কমিশনার বলে এই মৃত্যুকে আত্মহত্যা হিসেবে দেখাতে হবে, নাহলে সবাই বিপদে পড়বে। তখন পুলিশ কাবিরের লাশ তার বাসায় নিয়ে গিয়ে ফ্যানের সাথে ঝুলিয়ে দেয়। একবার চিন্তা করো এই ধরনের সিস্টেম কতটা জঘন্য হলে একটা মরা মানুষকে আবারও আত্মহত্যার দোহাই দিয়ে মৃত বানানো হয়। এবার থানায় ফিরে তারা পরিকল্পনা করতে থাকে যে কিভাবে তারা আত্মহত্যার গল্পটা বিশ্বাসযোগ্য বানাবে। ঠিক তখনই বড় অফিসার ওয়াশরুম থেকে বের হয়ে দেখে যে মেঝেটা পানিতে ভেজা। আসলে ঠিক সেই সময় পান্ডেরা ওই ওয়াশরুম পরিষ্কার করছিল, আর এই পরিকল্পনার কথাগুলো তারা সব জেনে যায়। ঠিক সেই মুহূর্তে অফিসারের চোখে একটা আলো জ্বলে ওঠে। সে বলে এরা সব কথা শুনে ফেলেছে, তাই এরা বাইরে গেলে আমাদের সব শেষ, যার ফলে এদেরকে এটিএম চুরির মামলায় ফাঁসিয়ে দাও, তারপর কয়েকদিন পর তাদের এনকাউন্টার করে দাও, যাতে কেউ কিছু জানতে না পারে। এই কথা শুনে মুত্তাবেল প্রথমে রাজি হয় না, কিন্তু অফিসার বলে কাবির তোমার হেফাজতেই মারা গেছে, তাই এখন এটা না করলে তুমি ফেসে যাবে, তোমার চাকরি যাবে, তোমাকে জেলে যেতে হবে। এই সব কথাবার্তা শুনে মুত্তাবেলের মুখ শুকিয়ে যায়। সে এবার বাধ্য হয় এই কথাগুলো মেনে নিতে। মুভির এই সিনটা এতটাই ডিপ ছিল যে এই দৃশ্যটা দেখে বোঝা যায় যে একটা মানুষের মাথা নোয়ানো কতটা কষ্টের হতে পারে। আসলে এই সিস্টেমে কেউ ভালো থাকতে চাইলেও সে পারে না, কেননা এক সময় এটা ব্ল্যাক হোলের মতন সবাইকেই গ্রাস করে নেয়। এদিকে পান্ডেরা বের হতে গেলেই তাদের দরজা আটকে দেওয়া হয়, বলা হয় বড় সাহেবের বাসা পরিষ্কার করে তারপর যেতে হবে। এবার পান্ডে বুঝতে পারে যে তাদের সাথে কি হতে চলেছে। সে মুরগানের দিকে তাকায়, আর মুরগানও তখন বলে যে আমরা বাঁচতে বাঁচতে আবারও আটকে গেলাম। এদিকে গাড়িতে করে তাদেরকে একটা বাড়ির দিকে নিয়ে যাওয়া হয়। গাড়ির ভেতরে পুলিশদের ফিসফিসানি শোনা যাচ্ছে, আর পান্ডে কান পেতে শোনার চেষ্টা করছে যে কি হচ্ছে তাদের সাথে। সে বুঝতে পারছে যে আজকে আর ফেরা হবে না। আফজাল মুত্তাবেলকে বলে স্যার, আপনার উপর আমাদের বিশ্বাস আছে, আপনি আমাদের কিছু হতে দেবেন না। এই কথা শুনে মুত্তাবেল জানলা দিয়ে বাইরে তাকায়, তার মুখ দিয়ে একটা কথাও বের হয় না। আসলে আফজাল এখনো তাকে বিশ্বাস করছে, আর সেই বিশ্বাসটাই তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। এবার বাড়িতে ঢুকে তারা দেখতে পায় তাদের ব্যবহৃত জিনিসপত্র একটা রুমে এমন ভাবে রাখা আছে যেন তা আগে থেকে এখানে থাকতো। তারা প্রথমে এই দৃশ্য দেখে কিছুই বুঝতে পারে না, কিন্তু যেই না আফজাল বাইরে যেতে চায় ঠিক তখনই তাকে একটা পুলিশ গুলি করে দেয়। আসলে এই সব কিছু সাজানোর মূল উদ্দেশ্য ছিল তাদের এনকাউন্টার করা। তো সেই গুলির শব্দে রাতের নিস্তব্ধতায় চারিদিকে কেঁপে ওঠে। পান্ডে আর মুরগান দৌড়ে বাইরে এসে দেখে আফজাল মাটিতে পড়ে আছে। তখনও আফজাল বেঁচে রয়েছে। সে তখন অনেক কষ্ট করে বলে ভাই তোরা পালিয়ে যা, নাহলে ওরা তোদেরকেও মেরে ফেলবে। ঠিক সেই মুহূর্তে বাকিদেরও গুলি করতে গেলে দেখা যায় পুলিশের পিস্তল জ্যাম হয়ে গেছে। আর এক মুহূর্ত দেরি না করে পান্ডে ও মুরগান সেই মুহূর্তেই সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে। তারা পাশের জমিতে ছুটে যায় আর ঘাসের মধ্যে শুয়ে থাকে। তারা এমন ভাবে চুপচাপ শুয়ে থাকে যেন একটা ঘাসের পাতাও না নড়ে। এদিকে পুলিশ টর্চ নিয়ে চারিদিকে তাদেরকে খুঁজে বেড়াচ্ছে। ছাদের উপর থেকে আলো ফেলা হয়, আর একজন একজন করে ছড়িয়ে পড়ে সেই ঘন জঙ্গলে। এদিকে ঘাসের মধ্যে শুয়ে পান্ডে মুরগানকে ফিসফিস করে বলে আমাদের দুজনকে দুদিকে দৌড় দিতে হবে, কেননা দুজনই যদি একদিকে দৌড় দিই তাহলে দুজনই মারা পড়বো, আর কোনোভাবে যদি একজন আমরা এখান থেকে বেরিয়ে যেতে পারি তাহলে এই কথাগুলো আমরা পৃথিবীর সবাইকে জানাতে পারবো। আর এই নির্মম কথাগুলো যদি বাইরের মানুষ জানতে না পারে তাহলে আমাদের মৃত্যুর কোনো মানেই হয় না। তখন মুরগান বলে না, মরলে দুজনে একসাথে মরবো। কিন্তু পান্ডে
তারপরও তাকে অনেক কষ্টে রাজি করায় আর জানায় আমাদের একজনকে যেভাবে হোক বেঁচে থাকতে হবে। এই কথায় রাজি হওয়ার পর পান্ডে তার শরীরের সকল শক্তি দিয়ে একদিকে দৌড় দেয়। তাকে দেখে এক পুলিশ তার পিছু নিতে থাকে। এবার সে সবার চোখ ফাঁকি দিয়ে দৌড়ে এসে পাশের আরেকটা জমিতে ঘাসের মধ্যে লুকিয়ে পড়ে। ঠিক তখনই তার পেছনে আরো একজন পুলিশ তাকে খোঁজার জন্য যায়। পুলিশ পান্ডেকে খুঁজে পেলে পান্ডে এবং পুলিশের মধ্যে একটা ধস্তাধস্তি শুরু হয়। এই ধস্তাধস্তিতে পান্ডে অনেক কষ্ট করে পুলিশের কাছ থেকে তার পিস্তলটা ছিনিয়ে নেয়। তারপর তার পিস্তল নিয়ে আবার সে ঘাসের মধ্যে লুকিয়ে পড়ে। এবার সে ভাবে হয়তো রাস্তা ফাঁকা রয়েছে, তাই সে ঘাসের ভিতর থেকে বেরিয়ে রাস্তায় দৌড়াতে যায়। কিন্তু ঠিক সেই মুহূর্তে এক পুলিশ তাকে গুলি করে সেখানেই হত্যা করে। আর ঠিক তখনই ডিস্ট্রিক্ট কমিশনার একজন পুলিশকে কল করে জানতে চায় যে সবাইকে মারা হয়েছে কিনা। তখন ওই পুলিশ বলে যে স্যার, দুজনকে এনকাউন্টার করা হয়েছে। তবে অন্যদিকে মুত্তাবেল পান্ডেয়াকে বলে যে তুই বাইরে বেরিয়ে আয়, আমাদের কাছে স্যারেন্ডার করে পিস্তলটা দিয়ে দে, বিশ্বাস কর আমরা তোর কিছুই করব না। কিন্তু তখন পান্ডে বলে স্যার, আপনি আমাদেরকে ওখান থেকে বাঁচিয়ে এনেছিলেন, কিন্তু এখানে এনে আপনি আমাদেরকে মেরে ফেলতে চাইছেন। আপনার উপরে আমার অনেক ভরসা ছিল, তবে আমার সামনে আপনারা আমার দুজন বন্ধুকে মেরে ফেলেছেন। এই কথা বলে সে মুত্তাবেলের দিকে পিস্তল তাক করতে থাকে। তখন মুত্তাবেল বলে আমাকে গুলি করে তুই এখান থেকে পালিয়ে যা। তখন পান্ডে বলে আপনাকে মেরে বা বাঁচিয়ে আমি কি করবো এই জীবনে। তখন পান্ডে বলে তার এমন জীবন চায় না। এই কথাটা বলার সময় তার গলায় কোনো ইমোশন দেখা যায় না। তখন পান্ডের পিস্তল নিয়ে ধীরে ধীরে এগিয়ে আসে। মুত্তাবেলও তার পিস্তল বের করে। আর ঠিক তখন পিছন থেকে আরেক পুলিশ মুত্তাবেলের দিকে পিস্তল তাক করিয়ে দাঁড়িয়ে থাকে। তার মানে তো বুঝতেই পারছো, মুত্তাবেলকেও শেষ করে দেওয়ার হুকুম এসেছে। ঠিক এই মুহূর্তে তিনজন মানুষ তিনটা পিস্তল নিয়ে দাঁড়িয়ে, আর তিনজনই জানে এরপর কি হবে। ফাইনালি গুলির শব্দ হয়, আর এখানেই বোঝা যায় পান্ডে ও মুত্তাবেল দুজনেই শেষ। জাস্ট একবার চিন্তা করো, এত দূর পালিয়ে এসেও ফাইনালি তারা কেউই বাঁচতে পারলো না। এখন প্রশ্ন হচ্ছে যে তারা যদি সবাই মারাই যায় তাহলে এই ঘটনা বাইরে এলো কি করে? আসলে গাড়িতে আসার সময় পথে কুমার নেমে গিয়েছিল, কারণ তার বাড়ি ছিল রাস্তার মাঝে। আর সে বেঁচে গিয়েই এই পুরো ঘটনা নিজ হাতে লেখা একটা বই বের করে। আর সেই গল্প অনুসারেই এই মুভিতে দেখানো হয় পুলিশরা আসলে কিভাবে তিলকে তাল করতে পারে, আর এই কালো সিস্টেমে কিভাবে একজন সৎ অফিসারও গ্রাস হয়ে যায়। ঠিক এই সিনের মধ্য দিয়ে এই ইমোশনাল মুভিটাও এখানেই শেষ হয়।